আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাবিলা সোহার এবং আতিকুর রহমান। জনগণের স্বার্থে যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেট বিরোধী দলের পছন্দ হয়নি। কক্সবাজারে পাতলি খাল পুনঃখনন উদ্বোধন শেষে পথসভায় কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিযোগ করেন মানুষের পাশে না দাঁড়িয়ে দেশে অশান্তি চায় বিরোধী দল। পরে ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন এবং 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কক্সবাজার থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাতে যোগ দেন বিএনপি আয়োজিত জনসভায়। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনে উন্নীত করার। এই রাস্তার কাজ আমরা ইনশাআল্লাহ দ্রুতই হাত দেব। প্রধানমন্ত্রী বলেন প্রস্তাবিত বাজেট জনগণের পক্ষে। ঘোষণা দেন তা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তনের। এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। একটি দল বাজেটের বিরোধিতার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে উল্লেখ করে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেছে কক্সবাজারবাসী। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশ এবং জনগণের কল্যাণে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। নেওয়া হয়েছে জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপ। এর আগে পাতলি খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন মানুষের পাশে না দাঁড়িয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে বিরোধী দল। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন শেষে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। এছাড়া পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার সফরে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেন সরকার প্রধান। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, কক্সবাজার। কক্সবাজারে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাজেট ও বিরোধী দলকে নিয়ে অসত্য কথা বলেছেন এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন সরকার নতুন স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজিত সমাবেশে 11 দলের শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন বাধ্য হলে সরকার পতন আন্দোলনে যাবে বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে 11 দলের এই সমাবেশ, যাতে অতিথি ছিলেন জোটের শীর্ষ নেতারা। বাজেট সহ সার্বিক দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে অভিযোগ করে নেতারা হুঁশিয়ারি দেন সরকার সঠিক পথে না আসলে পতন আন্দোলনে যাবে বিরোধী দল। তারা কথায় কথায় খালি কার্ডের ঘোষণা দেয়, মনে রাখবেন ওই বঙ্গবন্ধুর বাকশাল টিকে নাই, কার্ড বন্ধুর টাকশালও টিকবে নাই। সেই অতীত থেকে যদি আপনারা না শেখেন তাহলে বুঝতে হবে আপনারা বদলান নাই, আপনাদের খাসলত বদলায় নাই। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটা বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। এলডিপি প্রধান অলি আহমেদ অভিযোগ করেন প্রধানমন্ত্রী কুপরামর্শ নিচ্ছেন, তাই গণবিরোধী কর্মকাণ্ড করছেন। বাজেট নিয়ে সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ, আর তার মন খারাপ দেখে বিরোধী দলেরও মন খারাপ বলে মন্তব্য করেন এনসিপি প্রধান। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। আগে ঘর সামলান, তারপরে বাইরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য দিল্লি ভিজিট করেছে।
সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন বিএনপি নতুন স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। প্রধানমন্ত্রীর কক্সবাজারে রাখা বক্তব্যকে অসত্য বলেও অভিযোগ করেন তিনি। ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? সমাবেশে 70% মানুষের গণরায়কে মেনে নিয়ে তা বাস্তবায়নের দাবি জানান 11 দলের অন্যান্য নেতারা। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। কড়া পাহারা আর লাগাতার নজরদারিতেও থামছে না সীমান্তে পুশিং চেষ্টা। প্রায় প্রতিদিনই নতুন নতুন এলাকায় নারী, শিশু, বৃদ্ধকে ঠেলে দিচ্ছে ভারতের বিএসএফ। কুষ্টিয়ায় 2 দিন ধরে শূন্যরেখায় মানবেতর দিন কাটছে 12 জনের। আর চাঁপাইনবাবগঞ্জে নদীপথে পুশিং চেষ্টা ব্যর্থ হয়েছে। একদিকে কাঁটাতারের বেড়া, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। সীমান্তের শূন্যরেখায় দিন কাটছে নারী, শিশু ও বৃদ্ধদের। প্রশ্ন, তাদের ঠিকানা কোথায়? মাথার উপর খোলা আকাশ, নিচে বিস্তীর্ণ ভূমি। 2 সীমানায় বিজিবি বিএসএফ এর কড়া নজরদারি। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তের শূন্যরেখায় ভারতের বিএসএফ 12 জনকে পুশিনের চেষ্টা করে, কিন্তু বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়। এখন তাদের স্থান সীমান্তের শূন্যরেখায়। ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই। বিএসএফ পাহারা করছে, আমরাও করছি। অনেকটা কষ্টের মধ্যে আছি। যে আমরা চাই যে আপনার পুশিনের যে সমস্যাটা হয়েছে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। বিষয়টি সমাধানের শেষমেশ পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্ত রক্ষীরা, কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক। আমরা বলছি যে আমরা কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিং এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্তে নদীপথে 15 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, যদিও বিজিবির বাধায় তা প্রতিহত হয়। বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতে রকুনপুর সীমান্তে 2 জন পুরুষ, 8 জন নারী ও 5 শিশুকে নদীপথে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। বিজিবির বাধার মুখে প্রায় 2 ঘন্টা পর বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নেয়। এবং আমাদের কাছে ফোন আছে যে রাতে 15 জনকে পুশিং করেছে ভারত। আমরা তাৎক্ষণিকভাবে এলাকার সকল জনসাধারণ এর বিপক্ষে অবস্থান নিই এবং বিজিবিকে সহযোগিতা করি। আমরা গ্রামবাসীও খুব সতর্ক অবস্থায় আছি। যদি কোনো রকম এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আমরা অবশ্যই বিজিবির সাহায্য নেব। আমরা বলছি যেটা যে আসলে এই যে 2 দেশের মধ্যে যে উত্তেজনা, এটি প্রশমিত হওয়া দরকার। এটি হচ্ছে G2G কথা বলা উচিত। এদিকে লালমনিরহাটের বনচুকি সীমান্তে রাতের অন্ধকারে 10 থেকে 12 জনকে পুশিনের চেষ্টা বিজিবির কড়া নজরদারিতে ব্যর্থ হয়েছে। তানিম রহমান, চ্যানেল 24। এবার আইপিডিসি ফিন্যান্স পিএলসির সৌজন্যে 2026-27 অর্থ বছরের বাজেটের খবর। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ হাবে পরিণত করতে চায় সরকার। রাজধানীতে এক সম্মেলনে রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার ও অংশীদারি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দিলেন একাধিক মন্ত্রী। হুঁশিয়ারি দেন অর্থনীতির লুটেরাদের ধ্বংস করার। আগামীর বাংলাদেশের অর্থনীতিতে থাকবে না কোনো অলিগার্ক। বিএনপি সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নিশ্চিত করবে ন্যায্যতা ও সমতা। একই সাথে গুরুত্ব দেওয়া হবে সুশাসনে, কেননা এটি নিশ্চিত হলেই বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব। ট্রেড, গ্রোথ এবং ইকোনমিক ডিপ্লোমেসি অনুষ্ঠানে এসব কথা ঘুরে ফিরে বললেন সরকারের মন্ত্রীরা। Democratic institutions as well as the economic institutions were totally destroyed to create an autocratic society and an oligarchic economy. To transform Bangladesh into a self-reliant, resilient, industrial country where every citizen is offered a fair share in prosperity and dignity. We invite you to invest in our vision. Trust me, you will not regret. Our government possesses the political will, the strategic vision, and the unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia.
পররাষ্ট্র সচিবের সঞ্চালনে বিনিয়োগ ও অর্থনীতির সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন সরকারের নীতি নির্ধারকরা। We want cooperation with India, but it must be based on mutual respect. There are challenges, and there have been a tremendous deficit in the relationship that we've picked up from the last 15 years. It was one way, and it was not done with the interests of the people of Bangladesh in mind. We need to take care of our people, and that if we have that emotion, that strength, that positioning in our mind, I think that sets the tone for our foreign policy going forward. We want to forge connectivity based on reciprocal trust, on mutual benefit, and a transparent process where the interests of both Bangladesh and any other country will be preserved in the same way. আলাদা অধিবেশনে সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে কিভাবে নীতি সমন্বয় করা হবে তার ব্যাখ্যা তুলে ধরেন অর্থমন্ত্রী। I can assure you, the kind of deregulation that we have proposed in the budget, if I go on now with those here, it will take another 1 hour or so. So, I can assure you, deregulation was this was our top priority. And we are very passionate about deregulation, quite honestly. এই সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছ থেকে সম্ভাব্য অংশীদার এঙ্গেজমেন্ট নোট জমা দেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা। এর ভিত্তিতে আগামীতে আরো আলোচনা করে করণীয় নির্ধারণ করবে সরকার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষা খাতে বেড়েছে বরাদ্দ, মিলেছে স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা এবং ওয়ান টিচার ওয়ান ট্যাবের মতো প্রতিশ্রুতি। তবে শিক্ষার প্রকৃত মানোন্নয়নকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 36,628 কোটি টাকা। মোট বাজেট 1,22,495 কোটি টাকা, যা জিডিপির 2% কাছাকাছি। দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 15,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হয়েছে 46,737 কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দ 57,301 কোটি টাকা। বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার বাজেটও, বরাদ্দ রাখা হয়েছে 18,457 কোটি টাকা। সবচেয়ে হাইয়েস্ট ফোকাস দিচ্ছি লার্নিং আউটকাম। সো শিক্ষার্থীদের পার টাকা স্পেন্ট আমরা কতখানি আসলে শিক্ষিত বানাতে পারছি, ফাউন্ডেশনাল লার্নিংগুলো কতখানি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারছি, সেটা হলো এই বাজেটের ফোকাস প্রাথমিক এবং গণশিক্ষায়। তবে যোগ্যতা ও দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে স্বাগত জানিয়েছে শিক্ষাবিদরা। তবে শিক্ষার মান উন্নয়নে প্রস্তাবিত বাজেট কার্যকরভাবে বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতি রেখে একটি নির্বাচিত সরকারের যেমন বাজেট হওয়া উচিত, এই বাজেট সেই রকমই। আমাদের দেশের যে নিডস শিক্ষাক্ষেত্রে, সেই তুলনায় যদি বলি তাহলে এটি অপর্যাপ্ত। কোয়ালিটি এডুকেশন যদি আপনি বাচ্চাদের এনশিওর করতে চান তাহলে হচ্ছে কোয়ালিটি টিচার লাগবে, দ্বিতীয় লাগবে হচ্ছে কোয়ালিটি ম্যাটেরিয়াল, থার্ড হচ্ছে কোয়ালিটি এনভায়রনমেন্ট। শিক্ষার সার্বিক পরিবর্তনের জন্য, শিক্ষার সামগ্রিক গুণগত মান উন্নয়নের জন্য সামগ্রিক পরিকল্পনার প্রয়োজন। সেই সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় শিক্ষা দর্শন ঠিক করা, তারপরে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা, তার ভিত্তিতে শিক্ষাক্রম প্রণয়ন করা এবং তার ভিত্তিতে যেটা প্রয়োজন সেই ধরনের বিষয়বস্তুগুলো নির্ধারণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের শিক্ষার গুণগত মানের জন্য মঙ্গল হবে। শিক্ষা খাতের ইতিবাচক ধারা বজায় রাখতে সংশ্লিষ্টদের উপর নজরদারি ও জবাবদিহিতা জোরদারের তাগিদ বিশ্লেষকদের। যখন জুলাই শুরু হবে তখন থেকেই প্ল্যান তৈরি করতে হবে এবং প্রতি কোয়ার্টারলি একটি ইন্ডিকেটর সেট করতে হবে যে এই টাকার কি অ্যাচিভ করতে চাচ্ছি এবং 3 মাস পরে আমাদের অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে। সেভাবে যদি এই 32,000 কোটি টাকা আমরা খরচ করতে পারি, দেন আই থিঙ্ক এই 32,000 টাকার একটি পজিটিভ রেজাল্ট দেখতে পারবো। তবে শিক্ষা খাতে জিডিপির শতাংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়, যেখানে ভুটান 7%, নেপাল 5%, মালয়েশিয়া 4.5%, ভারত 3.5%, সেখানে বাংলাদেশ 2%-এর নিচে। আন্তর্জাতিক মানদণ্ড থেকে বাংলাদেশের শিক্ষা বাজেট এখনও অনেকটাই পিছিয়ে। তবে যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে ব্যয় হয়, এই অনুরোধ শিক্ষাবিদদের। তবে শুধুমাত্র বাজেট বাড়িয়ে নয়,
এর সাথে বাড়াতে হবে শিক্ষার মান, তৈরি করতে হবে দক্ষ শিক্ষক, আর বন্ধ করতে হবে শিক্ষক নিয়োগে অনিয়ম। তবেই হয়তো এর সুফল পাবে গোটা বাংলাদেশ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।